এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে এবং আমরা যেদিকে আছি সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘ ১৫ বছর পর মুখ খুললেন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। চলুন দেখে আসি বিস্তারিত। বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে নুরুল ইসলাম সাহেব উনি আমাদের সাথেই ছিলেন। একটু বলে রাখি, উনি ওই যে ওনার ছেলে বলে গেল যে 5 মাস দেরি লাগছে তাকে শহীদ ঘোষণা করার জন্য। আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতিক্রমে, ডিজির অনুমতিক্রমেই সে বাইরে যায় এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন, সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। আমি বারবার বলতেছিলাম, কিন্তু ওই সময় যে ডিজি জেনারেল মইনুল ইসলাম ছিলেন বা অন্যান্য যারা ছিলেন তারা কেউ আমার এইটাকে অথরিটি হিসাবে নিতে চাচ্ছিল না। আমি বারবার বলছিলাম সে গেছে এবং সে মারা গেছে, তাকে এই শহীদের মধ্যে আনতে হবে তাকে। তখন এই পয়েন্টটা প্রতিদিন বিকালে আমাদের 5টার সময় একটা মিটিং হতো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উত্তর দেওয়া হলো, যদি ওইখানকার বেঁচে থাকা কোনো অফিসার যদি নিজে দায়িত্ব নিয়ে একটা স্টেটমেন্টের মতো করে দেয় তাহলে পারেই ওনাকে শহীদের ঘোষণা করা হবে। তখন আমি ওনাকে একটা বিবৃতি দিই, যে বিবৃতিটি আবার আমাদের বিডিআর হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেইটাকে প্রসেস করে আনতে আনতেই 5 মাস দেরি হয়েছে। আমি জাস্ট ও হান্নানের সুবিধার জন্য বললাম। এই কারণে হয়েছে, কারণ আমি যদি স্টেটমেন্টটা না দিতাম তাহলে ওনাকে কিন্তু শহীদ হিসাবে ঘোষণা করা হতো না। কারণ উনি ছিলেন, আমি আমার চোখে দেখা, উনি আমাদের সাথেই ছিলেন। এই কারণে আমি তখন ইচ্ছাকৃতভাবেই বারবার বলেছিলাম এবং ওনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই সময় আপনার ডিজি যখন বসে আছে, এর মধ্যে ডিজি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন। প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো, আর্মি মুভ করেছে, তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা ওই সিপাহী মঈনের যে অস্ত্রটা ছিল, ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল, গুলি ভর্তি অস্ত্র। কর্নেল এমদাদ ছিল কমান্ডো। সে বললো যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই। দিদি বললো যে না, তুমি গুলি করো না। উনি ডিওপিকে বললেন অস্ত্রটার কাছ থেকে নিয়ে নাও। উনি কিন্তু গুলি করতে দেন নাই। ছিল কিন্তু আমাদের কাছে অ্যামুনিশন, ওই 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 অস্ত্রের মধ্যে যে কয়টা অ্যামুনিশন ছিল, উনি বলছেন না, কাউকে গুলি করবো না। উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নেয় কর্নেল এমদাদের কাছ থেকে। এর মধ্যে আমি কথা বললাম ডিএম এর সাথে, অনেকের সাথে কথা বলা হলো, গুলজার কথা বললো। সব গুলজার অবশ্য আগে বলেছে, গুলজার আমাদের গ্রুপের মধ্যে ছিল না। এর মধ্যে দেখলাম যে অপর দিকে যারা আছে অফিসাররা, তারা ওই হাত তুলে সব চলে যাচ্ছে, ওই বাইরে বেরোয় যাচ্ছে। তো ডিউটি দেখার পরে ডিউটি বললো স্যার ওইদিকে ওরা ওদের সারেন্ডার করছে, ওদের জন্য কি কোনো আপনার মেসেজ আছে? তো উনি বললেন যে ওরা যদি যাচ্ছে যাও, আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পারলাম না উনি কি বললেন। তো ওরা কিন্তু সব চলে গেল, কর্নেল কাইসার টাইসার সব ওইদিকে ছিল। পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে। আমি পরে শুনছি, মানে ইয়ার পরে, যেটা ওই সময় বুঝতে পারি নাই। আমরা তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে, তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে। এর মধ্যে দেখলাম যে মাজারুর ক্যাপ্টেন মাজার জেনারেল শাকিলের এডিসি ছিল, ও আমার পাশেই দাঁড়ানো ছিল। তো ও কাঁদতেছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই কাঁদছো কেন? বলে স্যার ওই ম্যাডামের বাসা অ্যাটাক করছে। কে অ্যাটাক করছে? বলে স্যার বিডিআর। তা আমি ভাবছি ওনার পাশে তো গার্ড আছে, তাহলে গার্ডটা কই? বলে স্যার গার্ড পালাইছে। তো বললাম স্যার ম্যাডাম কই? বলে ম্যাডাম রুমে আছে। তো ডিজি কিন্তু এই কথাগুলো শুনছে, ডিজি কিন্তু ওখানে পাশেই বসা, একটু পাশে। ডিজি আমরা জোরে জোরেই কথা হচ্ছিল ওর সাথে। তা আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাইরের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে বলো। তখন ডিজি জিজ্ঞেস করলেন যে কী হয়েছে? তো মাদার আবার রিপিট করলো। তো উনিও মাদারকে বললো বলো যে
টয়লেটের মধ্যে বন্ধ করে থাকতেন। উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই, ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন নাই। এর মধ্যে তো ডিজি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করলেন কি সেনাবাহিনী আসছে, আমরা বললাম না, তো সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই। এর মধ্যে কিন্তু যত লেভেলে যার যার লেভেলে, তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল, তখন পর্যন্ত মোবাইল আমাদের সাথে ছিল, কোনো জায়গা থেকে কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো করলাম আপনাদেরকে, এই তখন পর্যন্ত কিন্তু বিডিআররা দরবার হলে প্রবেশ করে নাই, তারা কিন্তু বাইরে থেকেই ফায়ার করছিল। এই সময় দেখা গেল যে তারা দরবার দখল করে ফেলল, দরবার হল দখল করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করলো। তো গুলিগুলো সব লেগে বিভিন্ন ওয়ালে ওয়ালে লাগতেছিল। তো আমরা ডেফিনেটলি সব ভয় পাচ্ছিলাম যে হলো, যদিও গুলিগুলো, আমরা তো উইংসে ছিলাম আর গুলিগুলো সোজাসুজি যাচ্ছিল। তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে চাওয়া যায়, বাঁচার জন্য সবাই চেষ্টা করেছে, এটা মিথ্যা কথা বলে লাভ নাই, আমরা কিন্তু উই ট্রাইড আওয়ার বেস্ট আমাদের বাঁচার জন্য। তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন, তো ডিজির একটু কষ্ট হচ্ছে, কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে যাচ্ছিলাম। তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন, তোমরা মৃত্যুর জন্য তো ভয় করছো কেন, মরতে তো একদিন হবেই, তো তোমরা ভয় পাচ্ছ কেন। তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে। এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে, এবং আমরা যেদিকে আছি সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে। বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে, এখন বিডিআরে গেলে ওই দাগ দেখবেন, দুইটা উপরের দিকে 4টা গুলি, দুটোর পাশে গুলিগুলো আছে। এনসাদ স্যার সামনে আগায় যেয়ে বললো, এবারে তুই ফায়ার করতেছিস কেন। পরে নাম শুনছি, বলে সিপাহী সেলিম ছিল, বলে যে আসছে সেলিম ছিল। যা তারপরে সে ওখান থেকে চিল্লায় বললো যে আপনারা সবাই বের হয়ে যান, না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন, ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন হলো, ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল, আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোলকার করে দাঁড়াইছিলাম। আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো, সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছে, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো, এবং কি ডিজি প্রথমে দাঁড়ালেন, ডিজি কিন্তু সবারই আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিজি, এইভাবে অ্যাজ পার একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়রিটি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম ওখানে। আর সৈনিকটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক, যে দুজনটা ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে, অনেকে। তো ওরা ছিল বেশ দূরে, এবং তাদের হাতে অস্ত্র ছিল, এবং সব আমাদের দিকে তাক করা গেল, যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব। তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই সময়, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন, এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগেই সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বললো। এর মধ্যে সম্ভবত এনসাদ স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নেই। ওইখানে ওই সময় এনসাদ স্যার কারোর সাথে বোধহয় ভাবির সাথেই কথা বলতেছিলেন ওই সময়। ওইটা কিন্তু আবার ওই বিডিআর দূর থেকে দেখে ফেলে, দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই, কিন্তু কেউ গুলি করে নাই। এখন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বের হওয়ার পর একটু বারান্দার পরে নিচে নামতে হয়।
তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল। ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন মতো জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরও 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যেদিকে ছিল ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম সবাই যে আপনার পাশে চলে গেছে। ওই সময় একটা বুলেট, এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে সে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচণ্ড জোরে লাগলো, লাগার পরে হাত দিয়ে দেখলাম যে রক্ত বেরোচ্ছে। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখলাম যে না, এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বের হয়ে গেছে। ওই সব চিন্তা বাদ দিয়ে আমিও সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকিয়ে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনাল পরে টয়লেট। তো আমি ওই ক্রলিং করে বেসিনটা পার হয়ে ওই পাশে যে ইউরিনাল আছে, ইউরিনালের পাশে যে ওই ইউরিনালের পাশে এরকম লম্বা লম্বা ওয়াল ছিল, ওই বুক লেভেলের, আপনারা জানেন তো যে ইউরিনাল নর্মালের থাকে, ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই, ওখানে তো আমরা অনেকে ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা সবাই ছিলাম তাদেরকে সবাই বুঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে, এবং তাদের মুখে চিল্লানি, কার চিল্লানি আমি ঠিক বুঝতে পারছিলাম না। সবাই বলে মরে গেলাম গো, বাঁচাও গো, অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কারণ ওয়াল তো একটা 5 ইঞ্চির একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি। বসে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই। তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম, দরজাটা ভুলবশত আমি লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে। এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিকে মেরে ফেলছে, ডিডিজিকে মেরে ফেলছে, অনেক কথা শুনতেছি আমি। এর মধ্যেই আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে, সৈনিকরা ঢুকছে। ঢুকে হঠাৎ তারা জিসলেই দেখি টয়লেটটা তো বন্ধ, দেখতো ভেতরে কেউ আছে কিনা। আপনার দেখবেন দরবার হলের টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না, ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়, খালি ওপেন এটা। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পারছে, দেখে বলে এর ভেতর তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুনয় বিনয় করছি, এখন খারাপ লাগে, বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না, অনেক অনুনয় বিনয় করেছি। যাই হোক, ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আর যেহেতু টয়লেটটা খুব ছোট, আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, কারণ আমি যে টয়লেটের পাশে বসে, আর টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটায় টয়লেট মানে কমোডের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে। আমি যত চেষ্টা করতেছি, ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যেন গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। ওই
শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানে গিয়ে লাগলো এবং পানি ফুটো হয়ে খুব ফোর্সে পানিটা বেরোয় আসলো। তো ওইটাই সে সরাসরি আমার গায়ে লাগছে। তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি না, এটা হচ্ছে পানি ছেটে আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কিনা। ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি। খাদ্য খাবারের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।